সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 2026 সালের শুরু থেকে কানাডা গভর্নমেন্ট এই বছরে কিভাবে পিআর প্রোগ্রামগুলো সাজাবে, ক্যাটাগরি বেজে কি কি প্রোগ্রাম ইনক্লুড হবে, এগুলো একদম শুরু থেকেই স্পেসিফিক ছিল না। সময়ের ব্যবধানে, সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যাড করেছে। তো এই জন্যে একটু দেরিতে হলেও 2026 সালে যারা কানাডাতে আসতে চাচ্ছেন তাদের জন্য এবং 2026 সালে যারা পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা ওপেন আলোচনা আজকে আমরা করছি। বিশেষ করে যারা একটা ডিরেকশন চান যে তিনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, তিনি হয়তো একদম জিরো থেকে শুরু করতেছেন, হতে পারেন তিনি কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রত্যন্ত এলাকা থেকে আজকের আলোচনাটাই শুনতেছেন, কিন্তু তার স্বপ্ন হচ্ছে কানাডাতে পিআর হওয়া, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া। তো একদম জিরো থেকে শুরু করে পিআর হওয়া পর্যন্ত, পিআর পরবর্তীতে সিটিজেনশিপের কিছু গাইডও আমরা দিব ইনশাল্লাহ আজকের আলোচনায়। আলোচনাটা বড় হতে পারে, তো আশা করছি যারা আগ্রহী তারা ভালোভাবে শুনবেন এবং আলোচনাটি এনজয় করবেন ইনশাআল্লাহ। হাউ টু ইমিগ্রেট টু কানাডা, ইউর 2026 রোড ম্যাপ। তো যে কোনো একটা স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সেটার একটা রোড ম্যাপের, সেটার একটা প্রস্তুতির বিষয় রয়েছে। বিশেষ করে পিআর যদি হতে চান, পার্মানেন্ট রেসিডেন্ট যদি হতে চান, তাহলে এই স্বপ্নটা হতে হয় অনেক পাকাপোক্ত। কারণ আপনাকে এখানে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে, শুধু আপনার দেশের নাগরিকদের মধ্যে না, গ্লোবালি আপনাকে কম্পিটিশনে এখানে পার্টিসিপেট করতে হবে। কি কারণ কানাডার পার্শ্ববর্তী দেশ ইউএসএ থেকেও অনেক ব্যক্তিরা কানাডার পিআর হোল্ডার হওয়ার জন্য আবেদন করে থাকেন। টপ 10 কান্ট্রির মধ্যে ইউএসএতে রয়েছে, তারপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, এরপরে এশিয়ান অনেক এক্সপার্ট কান্ট্রি রয়েছে যাদের সিটিজেনরা বাই বর্ন ইংলিশে অনেক ভালো। বিশেষ করে ইন্ডিয়া এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তারপরে এখানে পার্শ্ববর্তী আফ্রিকান দেশ নাইজেরিয়া, তাদেরও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো তারা দেশ হিসেবে ছোটো, কিন্তু এখানে খুবই ভালো করে। তো এই যে গ্লোবালি অনেক দেশের সিটিজেনের সাথে কম্পিটিশনে উইন করা, সেই জায়গাতে আপনাকে প্রস্তুতি যদি সঠিকভাবে না নেন তাহলে সেটা হবে না। দুর্বল প্রস্তুতি দিয়ে সেটা সম্ভব না। সেটা 5 বছর 10 বছর যুগের পর যুগ লেগে যেতে পারে, কিন্তু আপনি গোল দিতে পারবেন না, উইন করতে পারবেন না আপনার স্বপ্নকে। সেক্ষেত্রে সঠিক প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণে সহায়তাকারী হিসেবে, সহায়ক হিসেবে। তো এই কারণে কোন কোন ওয়েতে আপনারা ট্রাই করবেন সেটা খুব ভালো করে বোঝা দরকার। কানাডা ইজ ওয়াইডলি রিকগনাইজড ফর ইটস ইনক্লুসিভ ইমিগ্রেশন পলিসিস and multicultural society, making it a top destination for newcomers. Understanding how to immigrate to Canada is the first step toward a successful transition in 2026. তো আপনি কিভাবে এখানে কিভাবে ইমিগ্রেট হবেন সেটা আইডেন্টিফাই করাটা নাম্বার 1 কাজ। তো ইউজুয়ালি কানাডার যে পিআর প্রোগ্রামগুলো বহুল পরিচিত, সেগুলো আমরা জানি যে এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। কানাডার সব স্কিল মাইগ্রেশন যেগুলো আছে, প্লাস বিজনেস মাইগ্রেশন, যেগুলো প্রোগ্রাম বেস আপনার পিআর কী বলা চলে, আপনার এখানে কোনো ধরনের টাই ছাড়া জেনারেল ওয়েতে একদম আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এখানে পিআর প্রোগ্রামের জন্য যে চেষ্টাগুলো করতে থাকবেন, সেগুলোর মধ্যে ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইকোনমিক ইমিগ্রেশনটাকে কানাডাতে ইকোনমিক নাম দেওয়া হচ্ছে কী কারণে? এটা এরকম না যে ওই বিমানের ইকোনমি টিকিট, বিজনেস টিকিট এরকমটা না। এটা হচ্ছে আপনার প্রোগ্রামের একটা মানে বেসিক ভিত্তি, এবং সর্বাধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় এই ফ্রেশ প্রোগ্রামের মাধ্যমে। এটা ওয়ান কাইন্ডস অফ ফ্রেশ প্রোগ্রাম, ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রাম। তো এর মধ্যে ইনক্লুড রয়েছে এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রির মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, সেটা আপনারা জানেন। বিজনেস মাইগ্রেশন, আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, তারপরে রুরাল কমিউনিটি পাইলট প্রোগ্রাম, এই সবগুলো কিন্তু এগুলো ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামের মধ্যে পড়ে। এরপর হচ্ছে যাদের স্পাউসরা অথবা ছেলে মেয়ে কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার, তাদের রেফারেন্সে যে পিআর প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফ্যামিলি স্পন্সরশিপ প্রোগ্রাম। এরপরে আপনার রিলেটিভস যদি থাকে কানাডাতে, অথবা আপনার ইনডিম্যান্ড জব যদি কোনো একটা প্রভিন্সে ইনডিম্যান্ডের মধ্যে আপনার প্রফেশনটা থাকে, সেইটাকে কেন্দ্র করে কোনো একটা প্রভিন্সকে আপনি যদি সিলেক্ট করতে পারেন, সেটার জন্য আপনাদের যে প্রোগ্রামগুলো রয়েছে সেটাকে বলা হচ্ছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। তো এই পিআর প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদের স্বপ্ন পূরণগুলো হয়ে থাকে। তো এই কাজগুলো বা এই যে পিআরএ কনভার্সন, সেটার কিন্তু 80%, 70 থেকে 80% বর্তমানে ঘটতেছে যারা অলরেডি কানাডাতে আছেন তাদের মধ্যে থেকে। অর্থাৎ অলরেডি কানাডাতে আছেন তারা হয়তো বা স্টুডেন্ট হিসেবে গিয়েছিলেন, স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হয়েছেন, তবে সরাসরি ওয়ার্কার হিসেবে এসেছেন, সেখান থেকে কনভার্ট হয়ে তারা পিআরএ কনভার্ট হচ্ছেন। আউট অফ কানাডা থেকে সিলেক্টেড কিছু ক্যাটাগরিতে যারা এক্সপার্ট
বা যাদের সাথে ব্যাটে বলে মিলতেছে তারা এখানে আউট অফ কানাডা থেকে সুযোগ পাচ্ছেন। কানাডার ইকোনমিক ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রি 2015 সালে যখন যাত্রা শুরু করে তখন তারা একই সিস্টেমে ড্রগুলো পরিচালিত করতো। টপ স্কোরার সেটা সে ইতিহাস পড়ে টপ স্কোরার হোক আর সে যে কোনো একটা জায়গা থেকে আসুক না কেন, স্কোর ভালো হলেই তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল। এই জায়গা থেকে কানাডা গভর্নমেন্ট সরে এসেছে। কানাডার পিআর প্রোগ্রামগুলো এখন আবার স্কোর বেস, শুধু ওভারঅল স্কোরের উপর বেস করতেছে না, যে স্কোর হোল্ডার তিনি কোন ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন, জব করতেছেন কোন ক্যাটাগরিতে, সেটাকেও এখন এখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এরপরে অনেকেই ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসতে চান। আমাদেরকে অনেকেই নক দেন। কানাডার সাথে 35টা কান্ট্রির রেসিপ্রোকাল এগ্রিমেন্ট রয়েছে। এই 35টা কান্ট্রির মধ্যে এশিয়ান কান্ট্রিগুলো নেই বললে চলে, বিশেষ করে সাউথ এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এগুলো কোনোটাই সেই 35টি কান্ট্রির মধ্যে নেই। এর ফলে কি হচ্ছে, এই সমস্ত কান্ট্রি যারা সিটিজেন তাদেরকে অনেক স্ট্রাগল করে কানাডার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হয়, এলিজিবল হতে হয়। এবং সেক্ষেত্রে আপনাদের ওয়ার্ক পারমিট প্রসেসিং করতে গেলে লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট নামক একটা প্রসেস রয়েছে। তো এইটা কমপ্লিট করে আপনাদেরকে হায়ার করার ক্ষেত্রে কানাডার এমপ্লয়ারদের অনেক কাঠখড়ি পোড়াতে হয়। তো এই কারণে ওয়ার্ক পারমিট নামে অনেক স্ক্যাম রয়েছে মার্কেটে। সুতরাং ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি ওয়ার্ক পারমিটে আসাটা অনেক টাফ। আপনি একদম যদি সুপার কোয়ালিফাইড ব্যক্তি হন, যে অনেক হাই কোয়ালিফাইড প্রফেশনে থাকেন, সেক্ষেত্রে এটা হয়তো বা পসিবল হতে পারে। কিন্তু লো ওয়েজেস স্কিলের ওয়ার্ক যেগুলো আছে, বিশেষ করে সাধারণ মানুষরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন প্রতারক চক্রের মাধ্যমে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কার হিসেবে কানাডাতে আসাটা অনেক টাফ। মানে হাজারে 2-4 জন আসতে পারেন, তাও তারা বিশেষ কায়দা করে আসে। তো সেগুলোকে এক্সাম্পল হিসেবে নিয়ে আপনারা প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না। এই জন্যে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে চাইলে ওয়ার্ক পারমিটের আগের স্ট্যাটাস নিয়ে আপনি কানাডাতে আসেন। ওয়ার্ক পারমিটের আগের স্ট্যাটাস হতে পারে স্টাডি পারমিট। স্টাডি পারমিটের বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে, আমি আপনাকে অলরেডি বলেছি যে কানাডাতে অলরেডি 70% থেকে 80% কনভার্সন হচ্ছে ইনসাইড কানাডা থেকে। তো বাকি 30% নেওয়া হচ্ছে যদি আপনি বিশেষ এলিজিবল হন, বিশেষ কোনো প্রফেশনে জব করেন, তাহলেই পসিবল হবে। তো আপনি সেই বিশেষের মধ্যে যদি না থাকেন, কিন্তু আপনার স্বপ্ন এনিহাও আপনি কানাডাতে আসবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ভিসায় আসাটা জরুরি আমি মনে করি। কী কারণে? যে স্টুডেন্ট হিসেবে আপনি আসবেন, আসার পরে এখানে স্টুডেন্ট থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে আপনি এখানে সুযোগ পাচ্ছেন। সেই ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আপনি কানাডাতে ইলিজিবল অকুপেশনে আপনি যদি কাজ করেন, টিয়ার 0, 1, 2, 3 এইগুলোর মধ্যে কাজ করলে আপনারা এক্সপ্রেস এন্ট্রিতে হাইলি এলিজিবল হবেন কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে। তখন আপনাদের জন্য এখানে পিআরে কনভার্ট হওয়াটা অনেক সহজ হবে। তো এই জন্য এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আমাদেরকে অনেকেই বলেন যে ভাই স্টুডেন্ট ভিসায় আসবো, তো ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া হয় না, বা শুধু এমওয়াই দিয়ে অ্যাকচুয়ালি ভিসার রেশিও খুবই কম। এমওয়াই দিয়ে অফার লেটার আপনি পেতে পারেন। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলি, কানাডাতে স্টুডেন্ট ভিসায় আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান, তাহলে আপনার স্কোর লাগে ওভারঅল 6.5, নো ব্যান্ড লেস দেন 6। ব্যাচেলার প্রোগ্রামের জন্য ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 6। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা নো ব্যান্ড লেস দেন 5.5 অ্যাকসেপ্ট করে। তো এই ব্যান্ড স্কোর যদি আপনি উঠাতে না পারেন, আপনার কানাডাতে আসারই দরকার নাই। কী কারণে? আপনি যে স্কোর নিয়ে কানাডাতে আসতেছেন, যখন আপনি ভবিষ্যতে পিআর হতে যাবেন, তখন কিন্তু আপনার আরও হাই লেভেলের স্কোর লাগবে, যদি না আপনি বিশেষ অকুপেশন বা বিশেষ ক্যাটাগরির মধ্যে পড়েন। তো আপনি আগে যদি আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ টেস্টকে ভয় করেন, তাহলে পরে আপনি পিআর হবেন কীভাবে? পিআর কনভার্ট হবেন কীভাবে? আপনি ওই অ্যাসাইলাম করার বা অন্য দূরভিসন্ধিমূলক কোনো চিন্তাভাবনা করে কানাডাতে আসাটা নিজের পরিবারের জন্য, আপনার জন্য খুবই এটা একটা রিস্কফুল হবে। বা এই ধরনের ইলিগাল কোনো ওয়ে নিয়ে আমি কোনো পরামর্শ দিতে চাই না। যদি আপনি বাস্তবিক অর্থেই সেটার প্রয়োজন হয়, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, সেটা আপনি করতেই পারেন। কিন্তু আপনি মুখে একটা বলতেছেন, মনের মধ্যে আর একটা, সেটা এরকম করা যাবে না। তো এই জন্যে স্টুডেন্ট ভিসায় যারা আসতে চান কানাডাতে আসতে পারেন, এবং আসার পরে আপনি একদম দমে যাবেন না। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখলে এখানে এক্সট্রা বোনাস পয়েন্ট আছে, এবং এটার জন্য আলাদা পিআর প্রোগ্রাম পর্যন্ত ওপেন করে রেখেছে কানাডা গভর্নমেন্ট। তো এই ওয়েগুলো ধরে আপনারা কানাডাতে আসতে পারেন। মোট কথা হলো যে পিআরের যে স্বপ্নগুলো আপনি দেখতেছেন, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনার এখানে স্টাডি পারমিটটা একটা গুরুত্বপূর্ণ গেটওয়ে হিসেবে ভূমিকা রাখবে। তো পার্মানেন্ট রেসিডেন্ট নিয়ে এখানে আরও বেশ কিছু বিষয় এখানে খোলাসা করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কানাডাতে সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে ইকোনমিক ইমিগ্রেশনের যে ক্যাটাগরি, সেটা হচ্ছে আপনার এক্সপ্রেস এন্ট্রি মেজর 3টা পার্ট: ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম,
আর হচ্ছে পিএনপি প্রোগ্রামও এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড আছে, এগুলো এখানে কাজে আসে। এবার আমি আসি যারা আউট অফ কানাডা থেকে বা ইনসাইড কানাডা থেকে বিশেষ কায়দায় পিআর পেতে চান, তাদের জন্য কানাডা গভর্নমেন্ট আবার 10টা টপ ক্যাটাগরি সিলেক্ট করেছে। এই ক্যাটাগরিগুলোই মূলত ফিক্সড হতে অনেক সময় লেগেছে, যে কারণে আজকে এপ্রিল মাসে এসে পিআর প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। কারণ এখানে বেশ কিছু নতুন প্রোগ্রাম রিসেন্টলি কানাডা গভর্নমেন্ট চালু করেছে, অলরেডি ওয়ান টেস্ট হিসেবে এক্সপেরিমেন্ট করেছে, তো এগুলো এখন মাঠে আছে। এই 10টি ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরিতে আপনি নিজেকে কনভার্ট করুন, তাহলে আপনার পিআরের স্বপ্নগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে। তো এখানে সবার উপরে রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো যাদের বয়স 35 পর্যন্ত আছে, আমি তাদেরকে বলবো যে হার্ট অ্যান্ড সোল ট্রাই করুন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোনো একটা কোর্সে ভর্তি হতে। আপনি যদি এগুলোতেই এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেই ভালো করতে পারেন, শুধুমাত্র এটা দিয়েই আপনার জন্য সর্বাধিক পরিমাণে পিআরের একটা অপরচুনিটি তৈরি হবে। কারণ সবচেয়ে বেশি এককভাবে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে, এটা নাম্বার 1-এ রয়েছে। সেকেন্ড যে ইস্যু সেটা হলো যে হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস। যারা কানাডাতে আসবেন, বিশেষ করে আউট অফ কানাডা থেকে যারা শুনতেছেন, হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস অকুপেশনসে আপনি যদি থাকেন, তাহলে আপনি এডুকেশন ক্রিডেনশিয়াল অ্যাসেসমেন্ট বা ইসিএ করে ফেলুন, ল্যাঙ্গুয়েজ টেস্টটা ভালোভাবে করে ফেলুন, করে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করুন। আউট অফ কানাডা থেকেও আপনারা এখানে ভালো করতে পারেন, আপনি আইটিএফই কানাডাতে আসতে পারেন, আপনাদের জন্য এটা অপরচুনিটি রয়েছে। স্টুডেন্ট হিসেবে যদি কেউ কানাডাতে আসতে চান, আমি বলবো আপনি এই হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস এই অকুপেশনস পড়তে আসুন, তাহলে আপনাদের জন্য জব পাওয়া, জব পরবর্তীতে পিআরে কনভার্ট হওয়া অনেক সহজ হবে। তারপরে যে অপশনটা রয়েছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ অকুপেশনস, এগুলোও কানাডাতে হাই ডিমান্ডের মধ্যে রয়েছে, তবে এগুলো হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসের তুলনায় কম। এরপরে যে অকুপেশনস বা ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো ট্রেড অকুপেশনস। রিসেন্টলি ট্রেড ক্যাটাগরিতে কানাডাতে একটা বিগ ড্র হয়ে গেল অনেক দিন পরে। তো এখানে ট্রেড অকুপেশনসগুলো কি আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এগুলো মানে আপনার স্কোর কম হলেও ট্রেড অকুপেশনসের মাধ্যমে এখানে পিআর কনভার্ট হওয়ার সুযোগ রয়েছে। তারপর রয়েছে এডুকেশনাল অকুপেশনস। গত বছরে 2টা ড্র হয়েছে এডুকেশন ক্যাটাগরিতে। খুব বেশি ব্যক্তি সুযোগ পেয়েছে তা না, কিন্তু স্কোর কম্পারেটিভলি কম স্কোর নিয়ে তারা এখানে কোয়ালিফাই করতে পেরেছেন। এরপর রয়েছে ট্রান্সপোর্ট অকুপেশনস। ট্রান্সপোর্ট অকুপেশনসের সাথে যুক্ত অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, শুধু ড্রাইভার বা এরকম বিষয় না, এটা একটা বিগ সেক্টর। ট্রান্সপোর্টের সাথে টোটাল ম্যানেজমেন্টটা এখানে এর মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো এখানে প্রায়োরিটি পাচ্ছে। তারপরে হচ্ছে ফিজিশিয়ান উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ফিজিশিয়ান বা ডক্টর যারা, তারা যদি কানাডাতে 1 বছরের জব করেন, তাহলে তাদের জন্যে বিশেষ ক্যাটাগরি ওপেন করেছে। তো এটা কীভাবে হতে পারে, যারা ডাক্তার আপু ভাইয়েরা শুনতেছেন, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে বর্তমানে ডক্টর হিসেবে, তারা কানাডাতে আসবেন মাস্টার অফ সায়েন্স, হেলথ সায়েন্স, কিংবা মাস্টার অফ হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ পাবলিক হেলথ, এগুলোতে পড়ার জন্য আসবেন। তাদের অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করতেছি। তো এখানে আপনারা এই ধরনের প্রোগ্রামে যদি আসেন, আসার পরে পড়াশোনা পরবর্তী সময় আপনি তো 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন, সেই সময় আপনি 1 বছরের জব যদি করেন কানাডাতে ফিজিশিয়ান হিসেবে, তাহলে আপনি এই যে আপনার জন্য একটা স্পেশাল ক্যাটাগরি ওপেন করেছে এই বছর থেকে। তারপরে এখানে আরেকটা অপশন হচ্ছে সিনিয়র ম্যানেজার উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এই সিনিয়র ম্যানেজার এই ক্যাটাগরিটা এই বছর ওপেন করা হয়েছে। এখানে দেখুন একটা লেজ লাগিয়ে দেওয়া হয়েছে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনি হয়তো আপনার দেশে খুব ভালো পজিশনে রয়েছেন, আজকের আলোচনাটা আপনি শুনতেছেন, তাহলে আপনাকে কানাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি কীভাবে পাবেন? আপনি বাংলাদেশে বসে তো পিআরে তাহলে কনভার্ট হতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 1 বছরের প্রোগ্রামে আপনি আসতে পারেন, 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসতে পারেন। 1 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসার পরে আপনি আরও 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট যেহেতু, সেটার রেফারেন্সে আপনি যখনই 1 বছরে কাজ করবেন, তখনই কিন্তু আপনি এই যে কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেছেন। তো আপনার জন্য অলরেডি পিআর প্রোগ্রাম রেডি করা আছে। তখন আপনি যদি স্কোরটা আপনার ভালো হয়, তাহলে এখানে আপনি কোয়ালিফাই করতে পারেন। তারপর রয়েছে রিসার্চার্স উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অনেক ব্যক্তিরা রয়েছে যারা রিসার্চার হিসেবে নিজ দেশে অনেক ভালো করতেছেন, তো তারা হয়তো পিএইচডিও কমপ্লিট করেছেন, এখন তো পিএইচডি প্রোগ্রামে আসতে পারতেছেন না। আপনি কী করতে পারেন? আপনি একটা মাস্টার্স প্রোগ্রামে কানাডাতে আসতে পারেন। 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে, 2 বছরের আছে সর্বোচ্চ। আপনি এখানে একটা মাস্টার্স প্রোগ্রামে আসলেন, টিউশন ফি কষ্ট করে একটু ম্যানেজ করে আসলেন। এরপর আপনি এখানে 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন। তারপরে আপনি আপনার যে রিসার্চ পেপার আছে, তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও শো করলেন, রিসার্চার হিসেবে কাজ টাজ করবেন, যেহেতু আপনি একটা অপরচুনিটি পাচ্ছেন, তাহলে আপনি আপনাদের জন্য একটা ওপেন অপরচুনিটি অলরেডি পিআর প্রোগ্রাম দাঁড় করানো আছে। স্কিল্ড মিলিটারি রিক্রুটস, এটা ডিফেন্স সিস্টেম, এটা নিয়ে খুব বিস্তারিত জানা নেই। তো এখানে যেহেতু ডিফেন্সের যারা ব্যক্তি, তারা যদি কানাডাতে যে কোনো ক্যাটাগরিতে আসুন না কেন, আসার পরে যদি এই ধরনের কোনো কাজ করতে পারেন ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে তাদের জন্য এখানে পিআরের জন্য অপরচুনিটিগুলো ওপেন করা হয়েছে। তো মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো।
এখন কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ কানাডাতে আসার পরে কেউ যদি এনওসি লেভেলে বা টিআর ক্যাটাগরি 0, 1, 2, 3 এগুলোর মধ্যে কমপক্ষে 1 বছরের জব করেন লাস্ট 3 ইয়ার্সের মধ্যে, তাহলে তারা এই বিশেষ ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে পারেন। এটা নিয়ে এখানে মেনশন করা রয়েছে। এরপর আউট অফ কানাডা থেকে যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে এখানে 100-র মধ্যে কমপক্ষে 67 পাইতে হবে। কী কী সেক্টরে এখানে মেনশন করা রয়েছে: ইজ, ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি, লেভেল অফ এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে আপনার whether or not the candidate has job offer, certain adaptability factors, এগুলোর মাধ্যমে 67 পাইতে হবে। যারা আউট অফ কানাডা থেকে ড্রাইভ করবেন তাদের জন্য একটু ফেজার ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। আর ওভারঅল গ্রোথে তো হচ্ছে না, তো ওই যে ক্যাটাগরি এগুলো একটু আগে দেখালাম আপনাদেরকে, সেই প্রোগ্রামগুলোতে আপনারা কোয়ালিফাই করবেন এই এফএসডাব্লিউতে প্রোফাইল করার মাধ্যমে। তারপরে হচ্ছে এখানে ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, এটা নিয়েও বেশ কিছু তথ্য এখানে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। আলোচনা যেহেতু লেন্থি হয়েছে আমি ব্যাখ্যা যাব না। কানাডাতে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো হচ্ছে বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ক্যাটাগরির প্রফেশনকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়। প্রায়োরিটি অকুপেশনে আপনার অকুপেশনটা যদি থাকে তাহলে সেখান থেকে কোনো একটা জব অফার অ্যারেঞ্জ করা যায় কিনা, বা সেখানে পিআর প্রোগ্রামের সাথে আপনি কীভাবে অ্যালাইন করতে পারেন সেই প্রভিন্সগুলোকে সিলেক্ট করতে হবে। এটা আপনার জন্য নাম্বার 1 কাজ। বা কোনো রিলেটিভ যদি থাকে সেই প্রভিন্সে তাহলে সেটা থেকে কিছু পয়েন্টস পাবেন। তবে অন্টারিও প্রভিন্সে রিলেটিভস থাকলে অল্প লাভ হয়, খুব বেশি হয় না। সাসকাচুয়ান, ম্যানিটোবাতে থাকলে অনেক বেশি হেল্প হয়, এটা আমি ওপেনলি আপনাদেরকে বলে দিলাম। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, যাদের বয়স অনেক বেড়ে গেছে, কোনোভাবেই কিছু করতে পারতেছেন না, তারা আটলান্টিক প্রভিন্সে আসতে পারেন একটা রিস্ক নিয়ে, কারণ এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে যেন কোনো বয়সের কোটা নেই, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টও শিথিল করা আছে। এখানে এসে ডেজিগনেটেড এমপ্লয়ার যারা জব দিচ্ছে তাদেরকে কোনোভাবে ম্যানেজ করে তাদের থেকে একটা জব অফার বাগিয়ে নিতে পারলে সেটার রেফারেন্সে আপনি এখানে পিআর প্রোগ্রামে এখানে কোয়ালিফাই করতে পারেন। তো এরপরে হচ্ছে কুইবেক প্রভিন্স, একটা আলাদা প্রভিন্স রয়েছে 10টি প্রভিন্সের মধ্যে, তাদের সিস্টেমটাই ডিফারেন্ট, তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেঞ্চ দিয়ে শুরু হয়। এখানে প্রোগ্রামগুলো একটু ডিফারেন্ট, আপনারা চাইলে কুইবেক প্রভিন্সটাও এক্সপ্লোর করতে পারেন, তবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলেই আপনি করবেন, আদারওয়াইজ এখানে খুব বেশি ফায়দা হবে না। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো 2026 সালের এপ্রিল মাসে এসে আপনাদেরকে কানাডার হোল পিআর প্রোগ্রাম নিয়ে একটা সাম আপ করার চেষ্টা করলাম। তো কিছু বিষয় মনে বলা হয়, সেটা হল বিজনেস মাইগ্রেশনের প্রোগ্রাম। কানাডাতে কুইবেক ইনভেস্টর প্রোগ্রামটা একসময় চালু ছিল, রিনাউন্ড ছিল, এটি এখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, যার কারণে বিজনেস প্রোগ্রামটা কঠিন হয়ে গেছে। তারপরে স্টার্টআপ প্রোগ্রামটা ব্যাপক জনপ্রিয় হয়েছে বিগত 5-7 বছরে, কিন্তু এটাও এখন বন্ধ হয়ে গেছে। নতুন প্রোগ্রাম ওপেন হবে বিজনেস মাইগ্রেন্টদের জন্য। আর হচ্ছে কিছু রিজিওনাল বা আপনার প্রভিন্সিয়াল বিজনেস প্রোগ্রাম বা এন্টারপ্রেনার প্রোগ্রাম রয়েছে, এগুলো সংশ্লিষ্ট প্রভিন্সের এক্সপার্ট লয়ার যারা ইমিগ্রেশন লয়ার তাদের সাথে কথা বলে আপনারা এই প্রোগ্রামগুলো হ্যান্ডেল করবেন। জাস্ট শুধুমাত্র নামমাত্র কনসালটেন্টদের সাথে আপনি বিজনেস প্রোগ্রামের মতো বড় প্রোগ্রামে হ্যান্ডেল করতে যাবেন না, প্রবলেমে পড়তে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।